বাবার শরীর এত খারাপ, অথচ তুমি আমাকে একবার জানালে না কেন? অর্ধমৃত বাপের পাশে বসতে বসতে বলে ওঠে নিদ্রা। চোখজোড়া টলমল করছে তার। এক সময় তার সুপার হিরো, আজ সুপার জিরো সেজে বিছানায় লেপ্টে আছে। কোন মেয়ের কাছে এই দৃশ্য কামনার হতে পারে? তুষার নিদ্রা কাঁধে এক হাত রাখে, নিদ্রাকে ইশারায় বোঝায় শক্ত হতে। তারপর ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে, আম্মা, আব্বার এত অসুখ, একবার জানালেন না আমাদের? গিয়েছিলাম আজকে তোমাদের বাসায় বাবা। চোখের কোণায় অযত্নে যে পানিটুকু এসেছিল, সে পানিটুকু সযত্নে মুছতে মুছতে বললেন ইয়াসমিন। তুষারের প্রশ্ন, কখন? বিকেলে। তোমরা বাসায় ছিলে না? আমি ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। তোমার মা বলছিল, জানি। নিদ্রা ইয়াসমিনকে শক্ত করে চেপে ধরল। আমার শাশুড়ি আর কি বলছে মা? ইয়াসমিন চমকান, বিব্রতভাবে বলেন, আর কি বলবে? একদম মিথ্যে বলবে না। তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা বলছে। কি সেটা বলো? নিদ্রার গলায় জোর কণ্ঠস্বর। তুষারও নিদ্রার সাথে সায় মিলায়। জি আম্মা, বলেন, কি বলছে আমার মা? ইয়াসমিন ঢোক চাপেন, কম্পমান গলায় নিদ্রার শাশুড়ি করা আচরণ সম্পর্কে সব বিস্তারিতভাবে বলেন। এই শুনে নিদ্রার আটকে রাখা জল বাঁধ ভাঙে, গল গল করে গড়িয়ে পড়ে তার দু গালের কার্নিশ ঘেঁষে। তুষার অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়েই রইল। তারপর দুর্বল এবং বিষণ্ণ গলায় বলল, আমি ডায়াবেটিসের ওষুধ নিয়ে আসতেছি, আপনারা থাকেন। তুষার বেরিয়ে পড়ে প্রেসক্রিপশন হাতে নিয়ে। তার পৃথিবীটা যতই গোছাতে চায় ততটাই এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো হওয়ার পেছনের একমাত্র কারণ মা। কিভাবে এই মহিলার মাথায় সাধারণ কমন সেন্সটুকু ঢোকানো যায় না? এই চিন্তায় চিন্তায় তুষার ফার্মেসি অবধি পৌঁছায়। যুগ কত এগিয়েছে, অথচ আমাদের অবস্থান সেই বর্বর যুগের জায়গাতেই আটকে আছে। এদেশের মানুষের চিন্তাভাবনা কবে পরিবর্তন হবে মা? নিদ্রার কণ্ঠ দিয়ে আফসোস আর অসহায়ত্ব ঝরে পড়ে। ইয়াসমিন অসুস্থ স্বামীর দিকে এক নজর নিক্ষেপ করে বিষণ্ণ গলায় বলল, জানি না মা। নিদ্রা হাঁটুতে মুখ গোছ করে, তুষারের মতো কাউকে পাইছিলাম তাই রক্ষা, নয়তো এই জীবনটা চোখের বন্যায় কাটাতে হতো। তুষার খুব ভালো ছেলে রে। স্বামীর থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে চোখ রেখে বললেন ইয়াসমিন। কথাখানা শুনে এত কষ্টের ভিতরেও নিদ্রার বুকের মাঝে প্রশান্তির ঢেউ উতলে ওঠে। ঠোঁটের কোণায় ঝিলিক দিয়ে ওঠে হাসি। মিয়ে যাওয়া গলায় বলল, ওর মতো ছেলে খুব কম হয়, খুব কম। সকালের আলো তীব্র হতে শুরু করেছে মাত্র। নিদ্রা তুষার একরাশ ক্লান্তি নিয়ে তুষারের বাড়িতে ঢোকে। আফিয়া জেগেছিলেন। নিদ্রা তাকে পাশ কাটিয়ে নিজের রুমে ঢুকে যায়। কেন জানি না আজ তার খুব রাগ লাগছে, খুব। সব সহ্য করা যায়, কিন্তু নিজের বাবা মায়ের উপর কেউ জুলুম করলে তা সহ্য করা যায় না, একদম সহ্য করা যায় না। তুষার রুমে ঢুকতে নিবে তার আগেই আফিয়া রাগী স্বরে প্রশ্ন করলেন, সারা রাত কই ছিলি তোরা? তুষার বিরক্ত ভঙ্গিতে থমকায়, পিছন ঘুরে ভাঁজকৃত কপাল দিয়ে মায়ের দিকে তাকায়, বলে গেছিলাম না যে নিদ্রাদের বাসায় যাচ্ছি। কেন? ওর বাবা অসুস্থ ছিল। আফিয়া মুখ বাঁকিয়ে বললেন, মরে তো নাই। নিদ্রার রুমে ঢুকলেও এতক্ষণ সব কথা শুনছিল। এই কথার প্রতি উত্তরে আর চুপ থাকতে পারবে না দেখে সে ফট করে বেরিয়ে পড়ে। তুষারকে কিছু বলতে দেওয়ার আগেই কড়া গলায় বলল, একদম চুপ, একদম চুপ হয়ে থাকবেন। কি পাইছেন আপনি? যা ইচ্ছে তাই বলে যাবেন সব সময়? আমাদের মানুষ মনে হয় না? আমি বাচ্চা জন্মদানে অক্ষম, তাই বলে কি সংসার করার কাজে, খেদমত করার কাজে অক্ষম? আমি যেভাবে সেবা করি আপনার, অন্য কেউ করবে না। আর একটা বউ আছে না আপনার? কই? তার বাসায় গিয়েও তো নিজের খাবার নিজের বেড়ে খেতে হয়। তার বাচ্চা আছে, সে সময় পায় না। এই কথাই তো বলবেন এখন। আরে, বাহানা দেওয়ার থাকলে অনেক বাহানায় দেওয়া যায়, বুঝছেন? আমি বউ হয়েও প্রথম থেকে চাকরানির মতো খেটে গেছি, কখনো গলা উঁচু করে কথা বলি নাই। তাই বলে ভাববেন না গলা উঁচু করে কথা বলতে পারি না, বুঝছেন? আমার সাথেও যা মন চায় করছেন, তাই বলে আমার আব্বা আম্মার সাথেও যা মন চায় তাই করতে পারবেন না। ওনাদের সম্মান আছে, সেটা মাথায় রাখবেন। নিদ্রা কথা ছাড়ে দম নেয়। প্রতিবার নিঃশ্বাসের সাথে ফোঁস ফোঁস আওয়াজ ধ্বনিত হচ্ছে। প্রচুর রাগ লাগছে তার, প্রচুর। এই ঘরের প্রতিটা জিনিসপত্র যদি ভেঙে ফেলতে পারতো তবে গিয়ে শান্তি পেত সে। আফিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রথম কয়েক মিনিট। তুষারও চমকিত।
এই নিদ্রাকে সে আগে দেখেনি কোনোদিন। সময় গড়ায়। আফিয়া খানের স্তব্ধতা কাটে। রাগে আক্রোশে ফেটে পড়া গলায় চিৎকার করে বলে, খান কিমাগি! তেড়ে যায় নিদ্রাকে মারার জন্য। তার আগে তুষার তার মায়ের হাত জোড়া চেপে ধরে, দৃঢ়ভাবে রুক্ষ গলায় বলে, খবরদার মা, ওর গায়ে একদম হাত দেবে না। কি কি বললি? আফিয়া খানের গলা চওড়া হয়। যা শুনলে তাই বললাম। তোমার অন্যায়গুলো অতিরিক্ত বেড়ে যাচ্ছে এখন। তুমি লাইন ছাড়া হয়ে যাচ্ছ। কোথাকার কোন মেয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলা শিখেছিস? ও কোথাকার কোনো মেয়ে না, ও আমার বউ। আর আমি তোর মা। কিন্তু তুমি অন্যায় করছো, আর অন্যায় যেই করুক সে শাস্তি পাবেই। আর আমি কখনো কোনো অন্যায়কারীর পক্ষে না। আফিয়া খান কটমট দৃষ্টি নিয়ে একবার ছেলেকে দেখলেন, তারপর তুষারের পিছনে থাকা নিদ্রাকে দেখে নিয়ে তিনি গট গট করে হেঁটে নিজের রুমে এলেন। আলমারি থেকে একটা ব্যাগ বের করলেন, সেটাই নিজের জামা কাপড় গুছাতে শুরু করেন। তাই দেখে আম্বর খান বিছানায় শোয়া থেকে ভারী দুর্বল গলায় বললেন, আমার জামা কাপড় গুছাতে হবে না, আমি বৌমার কাছেই থাকবো। যাওয়ার হলে তুমি যাও। আফিয়া খান আগুন দৃষ্টি স্বামীর দিকে একবার নিক্ষেপ করলেন, তারপর কাপড় চোপড় গুছিয়ে তুষারের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন। ছোট ছেলের বাসায় গিয়ে থাকবে সে, আর এই নিদ্রাকে দেখে ছাড়বে। সকালটাই খারাপ দিয়ে শুরু হলো। নিদ্রা আদর্শ হয়ে আছে বিছানায়, মনটা প্রচুর বিষণ্ণতায় ছেয়ে আছে। তার জীবনে কিচ্ছু ঠিকভাবে এগোচ্ছে না, কিচ্ছু না। তুষার বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। অফিসে যেতে হবে তার। একদিন অফিস কামাই করেছে। প্রতিদিন কামাই দিলে বেতনের বেলাতে বসও তা কামাই করে দেবে। তুষার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শার্টের বোতাম আটকাতে আটকাতে আয়নার ভিতর দিয়েই নিদ্রার দিকে তাকায়, ডাকে, নিদ্রা। নিদ্রা চমকে গেল। পর মুহূর্তে ধাতস্থ করলো নিজেকে, বলল, বলো। কিছু ভাবছিলে? আয়নার সামনে থেকে হেঁটে হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ায় তুষার। তুষারের প্রশ্নের উত্তর দিতে নিদ্রা বলল, কি ভাববো? তুষার নিদ্রার পাশে বসলো। নিদ্রা হাত জোড়া নিজের হাতের মাঝে আবদ্ধ করে বলল, মা চলে গেছে, আবার 2 দিন পর ফিরে আসবে দেখো। তাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না। তুমি তোমার মতো থাকো, আর সবার চিন্তা বাদ দাও। তোমার সব চিন্তা ভাবনা আমাদের নিয়ে হবে, বুঝেছো? নিদ্রা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, গুড গার্ল আমার, অফিস যাওয়া লাগবে, উঠি। নিদ্রা 2 গাল চেপে ধরে বলে তুষার। নিদ্রা একদিকে মাথা হেলিয়ে বলল, আচ্ছা। তুষার উঠে দাঁড়ায়, নিদ্রাকে টেনে দাঁড় করায়। তারপর নিদ্রা কোমরে হাত গুজে দেয়, কাছে টানে তাকে। খুব খুব নিদ্রার শিরায় শিরায় চিরচেনা কাঁপন ধরে। হালকা করে বলে, সব সময় রোমান্স। তুষার নিদ্রার নাকে নাক ঘষে বলল, আমার বউ, যখন ইচ্ছা রোমান্স করব, কার কি তাতে? নিদ্রা মুচড়ামুচড়ি শুরু করে। ছাড়ো তো, এখন কি দেরি হচ্ছে না অফিস যাওয়ার জন্য? তুষারে হঠাৎ মনে পড়ে গেল। এমন ভঙ্গিমায় বলল, ও থ্যাঙ্কস মনে করানোর জন্য। গেলাম তাহলে, খেয়াল রেখো নিজের। তুষার নিদ্রা কপালে নিজের অদর স্পর্শ বসিয়ে দেয়। অফিসের জন্য যাত্রা শুরু করে। নিদ্রা মৃদু শ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে এগোলো। নাস্তা বানানো দরকার, ঘরে সে বাদেও তার শ্বশুর আছে। দিন কয়েক কাটে। আফিয়া খানের খবর নেই কোনো। ছোট ছেলের কাছে যাওয়ার পর একবার ফোন টোনও দেয়নি। তুষারও ফোন করেনি, দরকার নেই। আফিয়া খানকে একটা শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে। তুষার অফিসে চলে গেছে। নিদ্রা সকালে নাস্তা বানিয়ে শ্বশুরকে খাইয়ে নিজের রুমে এসে শোয়। শরীর খারাপ চলছে তার, তলপেটটায় প্রচুর ব্যথা। এই অসহনীয় ব্যথা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। এই ব্যথার তুলনা অন্য কোনো ব্যথার সাথে হয় না। এমন সময় কলিং বেল বাজে। অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে দাঁড়ায় নিদ্রা। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খোলে। দরজা খুলতে দেরি, আফিয়া খানের ঢুকতে দেরি নেই। নিদ্রা চমকায়। আফিয়া খানের পিছন পেছন আরো 2টো মেয়েও ঢুকলো। মেয়ে বলা ভুল হবে, ওরা তৃতীয় লিঙ্গের ব্যক্তি। নিদ্রা কম্পিত গলায় বলে, আম্মা, আপনি? আফিয়া খান আম্মা ডাকার মর্যাদাটাও রাখলেন না। তার সাথে আসা হিজড়াদের আদেশ করলো, মাগিরে মারো। আদেশ পাওয়া মাত্র হিজড়া দুটো শুরু হয়ে গেল। নিদ্রা বুঝতে পারল না কি ঝড়টা বয়ে যেতে চলেছে তার উপর।